ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড মর্নিং টু অল। আজকের বিষয় ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ অফ পাবলিক পলিসি। ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ বা মডেল অফ পাবলিক পলিসি বিষয়টি কেএম কলেজ পিজি কোর্সে যারা পড়াশোনা করছো, কোয়ার্টার সায়েন্স অনার্সে অর্থাৎ এমএ সেমিস্টার 4 স্টুডেন্টদের জন্য, কোর্স নেম পাবলিক পলিসি, কোর্স নাম্বার 4.6, এদের জন্য এই বিষয়টি। তো এই যে আজকের বিষয় ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ অফ পাবলিক পলিসি, এই বিষয়টিকে ভালোভাবে স্টাডি করার জন্য আমি দুটো রেফারেন্সের কথা বলে দিচ্ছি। প্রথমত পাবলিক পলিসি অ্যান্ড সিস্টেম, প্রবীর কুমার দে। এই বইটি পড়বে। প্রবীর কুমার দে তোমাদের কেএম কলেজেরই স্যার ছিলেন, বর্তমানে কল্যাণ ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি এডিটেড করেছেন। আর দ্বিতীয় বইটি হচ্ছে পাবলিক পলিসি কনসেপ্ট, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই বইটি লিখেছেন বিদ্যুৎ চক্রবর্তী এবং প্রকাশ চাঁদ। খুব ভালো বই। এই দুটি বই পড়বে। তাহলে আজকের বিষয় শুরু করি। ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ অফ পাবলিক পলিসি। আচ্ছা, আমরা পূর্বে কয়েকটি বিষয়ে আলোচনা করেছিলাম। প্রিভিয়াস ক্লাসগুলোতে যারা ছিলেন, আমি আলোচনা করেছিলাম হোয়াট ইজ পাবলিক পলিসি, নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক পলিসি এবং মডেলস অ্যান্ড অ্যাপ্রোচেস টু পাবলিক পলিসি শুরু করেছিলাম। তার মধ্যে একটি মডেল আগে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল অফ পাবলিক পলিসি। তাহলে আজকের যে বিষয় সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ অর মডেল অফ পাবলিক পলিসি। এই বিষয়টি ঐতিহ্যগতভাবে রাষ্ট্রবিজ্ঞানে সরকারের যে রাজনৈতিক ক্রিয়াকলাপ সেটা অধ্যয়নের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে কিন্তু ব্যাখ্যা করে আসছে। এই দৃষ্টিভঙ্গি বা এই অ্যাপ্রোচ অনুযায়ী সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেমন শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো বলতে পারো, এগুলো হচ্ছে পাবলিক পলিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎস। তাহলে আমরা মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন কোনগুলো বলবো? যেমন এই যে গভর্নমেন্টাল ইনস্টিটিউশন, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজও বলবো। শাসন বিভাগের মধ্যে তোমরা জানো যে রাজনৈতিক শাসক রয়েছে এবং অরাজনৈতিক শাসকও রয়েছে, যারা আমরা ব্যুরোক্র্যাটস বলি। অর্থাৎ সরকারের যে প্রশাসন যারা চালায়, সরকারি প্রশাসন হবে, জুডিশিয়ারি হবে, এগুলো হচ্ছে গভর্নমেন্টাল ইনস্টিটিউশন। ঠিক আছে? তো পাবলিক পলিসির ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে গভর্নমেন্টাল ইনস্টিটিউশনগুলি কিন্তু এই পাবলিক পলিসি প্রণয়ন করে থাকে, নির্ধারণ করে থাকে। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবে। A policy becomes a public policy only when it is authoritative determined by the governmental institution. অর্থাৎ একটা পলিসি তখনই পাবলিক পলিসি হবে যখন সেটা কি হবে, গভর্নমেন্ট সরকারি প্রতিষ্ঠানের দ্বারা কর্তৃত্বমূলকভাবে নির্ধারিত হবে। ঠিক আছে? কর্তৃত্বমূলক কেন? অথরিটেটিভ তোমরা জানো যে সরকারি কর্তৃপক্ষ তারা হচ্ছে অথরিটেটিভ, অর্থাৎ তারা যে বন্টন বা আইন প্রণয়ন করে বা কোনো মূল্য বন্টন করে সেটা অথরিটেটিভলি, অর্থাৎ কর্তৃত্বমূলকভাবে, অর্থাৎ সকলে মেনে নিতে বাধ্য।
ঠিক আছে? তাহলে একমাত্র সরকারি পাবলিক পলিসি নির্ধারণ করতে পারে। আর এই পলিসি কিভাবে হয়? সরকারের যে বিভিন্ন বিভাগ রয়েছে, সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমি এখানে যেমন বললাম লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ, জুডিশিয়ারি, এই প্রত্যেক বিভাগে কিন্তু তারা পাবলিক পলিসি প্রণয়ন করে। আচ্ছা, সরকার কি করে? গভর্নমেন্ট গিভস লেজিটিমেসি অ্যান্ড ইউনিভার্সালিস্টিক টু দি পাবলিক পলিসি। পাবলিক পলিসিকে কি করে? গভর্নমেন্ট বৈধতা দেয় এবং সর্বজনীন রূপ দেয়। ঠিক আছে? তাহলে পাবলিক পলিসি একমাত্র গভর্নমেন্ট অর্থাৎ সরকারই নিতে পারে এবং তারাই এই বিষয়টিকে বৈধতা দেয় এবং সর্বজনীন রূপ দেয়, যাতে করে এই পাবলিক পলিসি সকলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় এবং সকলের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তারা পাবলিক পলিসি নির্ধারণ করতে পারে, প্রণয়ন করতে পারে, কিন্তু লক্ষণীয় বিষয় যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সকলেই কিন্তু একরকম ভাবে পাবলিক পলিসি প্রণয়ন করে না, তাদের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। আচ্ছা, এবার আমরা আলাদা করে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ কিভাবে পলিসি ফরমেশন করে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় এই আইন প্রণয়ন বা পলিসি নির্ধারণের ক্ষেত্রে আইনসভা, লেজিসলেচার কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় আইনসভা আইন প্রণয়ন এবং পলিসি নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। আইনসভা কি করে? আইনসভা পলিসিকে অ্যাপ্রুভ করে এবং অ্যাপ্রুভ করা ছাড়াও আরো বেশ কিছু কাজ করে, যেমন ডেলিবারেটিং, স্ক্রুটিনাইজিং, ক্রিটিসাইজিং, পাবলিসাইজিং অ্যান্ড কনসিকুয়েন্স। অর্থাৎ সভাতে কি করে? পাবলিক পলিসি ডেলিবারেটিং করে, অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ করে, যাচাই বাছাই করে, সমালোচনা করে এবং সেটাকে প্রচার করার ব্যবস্থাও করে এবং সর্বোপরি পাবলিক পলিসি ফলাফল বা তার পরিণতি কি হতে পারে সে বিষয়টিও আইনসভা লক্ষ্য করে, গুরুত্ব দেয়। তাহলে আমরা দেখছি যে লেজিসলেচার বা আইনসভা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাবলিক পলিসি নির্ধারণের ক্ষেত্রে। আমাদের ভারতবর্ষের যদি উদাহরণ দেওয়া যায়, কেন্দ্রীয় আইনসভা রয়েছে, রাজ্য আইনসভা রয়েছে এবং লোকাল স্তরে দেখবে যে পঞ্চায়েত এবং পৌরসভা রয়েছে। এগুলি কিন্তু খুব আইডিয়াল ইনস্টিটিউশন, পাবলিক পলিসি উৎস হিসেবে কাজ করে, যেহেতু তারা জনগণের জনগণের চাহিদাকে তুলে ধরতে পারে। আমরা জানি যে কেন্দ্রীয় আইনসভা হচ্ছে সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা এবং তার ক্ষমতা রয়েছে পুরো ভারতবর্ষের জন্য আইন প্রণয়ন করা, পলিসি নির্ধারণ করা। কিন্তু রাজ্যগুলো তার ইখতিয়ারের মধ্যে এবং লোকাল স্তরে পঞ্চায়েত বা পৌরসভা যে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু তাদের ইখতিয়ারের মধ্যে পলিসি ফরমেশন করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের আইনসভা কিন্তু ভারতবর্ষের নাগরিকদের জন্য, জনগণের জন্য পাবলিক পলিসি নির্ধারণ করে। আচ্ছা, আর কি? শাসন বিভাগ, এক্সিকিউটিভ। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কথাই বলো, মডার্ন স্টেটগুলো পলিসি নির্ধারণের ক্ষেত্রে পলিসি ফরমেশন অ্যান্ড এক্সিকিউশন
নীতি নির্ধারণ এবং সম্পাদনের ক্ষেত্রে কিন্তু শাসন বিভাগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা দেখি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট এই পলিসি নির্ধারণ করে থাকে, পাবলিক পলিসি অ্যাপ্রুভ করে থাকে, তারাই কিন্তু অ্যাপ্রুভ করে। আমাদের দেশেও দেখবে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে মন্ত্রী পরিষদ রয়েছে তারা কিন্তু পলিসি নির্ধারণ করে, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারাই ভূমিকা পালন করে। তোমরা দেখবে যে শাসন বিভাগের অর্থাৎ মন্ত্রী পরিষদের যে সদস্য মন্ত্রীরা তারাই কিন্তু আইনসভায় যে কোনো বিল ইন্ট্রোডিউস করে, সরকারি বিল ইন্ট্রোডিউস করে, অর্থাৎ পলিসি তারা নির্ধারণ করে এবং সেই পলিসিকে বাস্তবায়ন করার জন্য আইনসভাতে তারা কি করে, আইন প্রণয়ন করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এক্সিকিউটিভ বা শাসন বিভাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পলিসি ফরমেশন এবং এক্সিকিউশনের ক্ষেত্রে। আচ্ছা, পাবলিক পলিসি ফরমেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে ব্যুরোক্রেসি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে শাসন বিভাগের মধ্যে দুটো পার্ট রয়েছে, রাজনৈতিক শাসক এবং অরাজনৈতিক শাসক। রাজনৈতিক শাসক আমি বললাম শাসন বিভাগের ক্ষেত্রে যে মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট পাবলিক পলিসি প্রণয়ন করে, কিন্তু তোমরা লক্ষ্য করবে যে এই রাজনৈতিক শাসকদেরকে পাবলিক পলিসি প্রণয়নের ক্ষেত্রে সাহায্য করে কারা? ব্যুরোক্র্যাটস। সরকারি যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যারা চালাচ্ছে আমলা, তারাই কিন্তু সাহায্য করে। তাহলে এই ব্যুরোক্র্যাটস বা আমলারা পলিসি পাবলিক পলিসি প্রণয়ন তার বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আমরা এখানে দেখিয়েছি যে তিনটি দিক থেকে তারা এই পাবলিক পলিসি প্রণয়নের ক্ষেত্রে বা বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখবে যে আমলারা পলিসি প্রণয়নের ক্ষেত্রে ফ্যাক্টস, ডাটা এবং পলিসির ব্যাখ্যা প্রদান করে থাকে। তোমরা জানো যে শাসকরা খুব একটা নলেজেবল নয়, সবাই কিন্তু প্রশাসন বিষয়ে দক্ষ নয়। একটা দেশের সরকার দীর্ঘকাল ধরে কোন পলিসি নিয়ে চলে, তার স্ট্যান্ড কি, সে সম্পর্কে তারা খুব একটা অভিজ্ঞ নয়। যেহেতু আমলারা দীর্ঘকাল ধরে কাজ করে, তাই তারা এই ধারাবাহিকতা বজায় রাখে এবং বিভিন্ন পলিসি সম্পর্কে তাদের নলেজ রয়েছে। তা আজকের আধুনিক যুগে জটিল যে শাসন ব্যবস্থা, জটিল যে পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ সরকারকে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন করতে হয়, নীতি নির্ধারণ করতে হয়, তাই সেক্ষেত্রে এই আমলারাই কিন্তু সরকারকে আর কি বা শাসন বিভাগকে বা মন্ত্রীকে এমনকি আইনসভাকেও এই তথ্য এবং পলিসির ব্যাখ্যা দিয়ে সাহায্য করে। দ্বিতীয়ত বলেছি কনস্ট্যান্টলি ইন টাচ উইথ দি পাবলিক। এই আমরাই কিন্তু সরাসরি জনগণের সঙ্গে সবসময় টাচে থাকে, যার কারণে জনগণের সমস্যা, জনগণের চাহিদা তারাই সবচেয়ে ভালো বুঝতে পারে এবং তারাই কিভাবে এই জনগণের চাহিদা মেটানো যায়, কিভাবে জনগণের সমস্যা দূর করা যায়, সেটা কিন্তু তারা সবচেয়ে ভালো বোঝে। তাই তারাই কিন্তু পাবলিক পলিসি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তৃতীয়ত দেখানো হয়েছে যে ল্যাক অফ টাইম অ্যান্ড নলেজ অফ লেজিসলেচার। আমরা জানি যে আইনসভায় আইন প্রণয়ন করে, পলিসিকে আইনে রূপান্তরিত করে, শাসক বিভাগ ক্যাবিনেট আর কি পলিসি নির্ধারণ করে, কিন্তু যেহেতু আইনসভা যথেষ্ট সময় নেই এবং আইনসভার সদস্যদের খুব বেশি নলেজও নেই, যার কারণে এই আইনসভা কি করে, মূল নীতিটা প্রণয়ন করে আবার সরকারকে সে বিষয়ে বিস্তারিত কি পলিসি নির্ধারণ করতে বলে। আর স্বাভাবিকভাবে তখন কি হয়, এই আমলারাই কিন্তু সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমলারাই প্রথমে পলিসি প্রণয়নের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আবার আইনসভার মাধ্যমেও আবার তারা ক্ষমতা পায়। শাসক বিভাগ তাদেরকে পলিসি নির্ধারণের ক্ষেত্রে, পলিসিকে বিস্তারিত রুলস রেগুলেশন তৈরি করার ক্ষেত্রে
আমলাদের ব্যবহার করে এবং সর্বোপরি এই আমলাদের দ্বারাই কিন্তু পলিসি বাস্তবায়ন হয়। ঠিক আছে, তাহলে আমলারা বা এই আমলাতন্ত্র কিন্তু পাবলিক পলিসি নির্ধারণের ক্ষেত্রে, পাবলিক পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার পাবলিক পলিসির ক্ষেত্রে জুডিশিয়ারি বা বিচার বিভাগেরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশ্য যে সমস্ত বিচার বিভাগ জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা রাখে, অর্থাৎ জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতা রয়েছে, বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা রয়েছে, তারা পাবলিক পলিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুডিশিয়াল রিভিউ কি, যে বিচার বিভাগীয় সমীক্ষার মাধ্যমে বিচার বিভাগ কি করে, যে আইনসভা কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগ কর্তৃক নির্দেশ প্রদত্ত নির্দেশকে তার বৈধতা বিচার করতে পারে। মানে শাসন বিভাগের নির্দেশ এবং আইনসভার যে প্রণীত আইন সেটা সংবিধান সম্মত কিনা, সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা কিন্তু বিচার বিভাগ লক্ষ্য করে, তার বৈধতা বিচার করতে পারে। তাহলে বিচার বিভাগ কি করে, তার জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে আইন বিভাগের আইনকে সংবিধানের বিরোধী বলে, সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বাতিল করতে পারে, আবার শাসন বিভাগের নির্দেশকেও বাতিল করতে পারে এবং সেক্ষেত্রে তারা পলিসি নির্ধারণের ক্ষেত্রে মত দিতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশেও দেখেছি যে ল্যান্ড রিফর্ম, চাইল্ড লেবার, এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ যে দূষণ এবং ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের ক্ষমতায়ন, নারীর যে ক্ষমতায়ন, এই বিষয়ে কিন্তু ভারতবর্ষের বিচার বিভাগ পলিসি নির্ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে আমরা বললাম যে আসলে সরকার পাবলিক পলিসি নির্ধারণ করে এবং সেটা হচ্ছে কর্তৃত্বমূলক, অথরিটেটিভলি, এবং সরকারের বিভাগগুলি, সরকারি প্রতিষ্ঠানগুলি কিন্তু আইনে পলিসি প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে প্রত্যেকটা বিভাগ কিন্তু একই রকম ভূমিকা পালন করে না, তারা ভিন্ন ভিন্ন ভাবে এই পলিসি নির্ধারণ করতে পারে, প্রণয়ন করতে পারে। তাহলে আমরা বুঝলাম a relationship between public policy and governmental institution is very close. একটা পলিসি তখনই পাবলিক পলিসি হয় যখন সেই পলিসিকে সরকার অ্যাপ্রুভ করে, গভর্নমেন্টাল ইনস্টিটিউশন কি করে অ্যাপ্রুভ করে, পলিসি ফরমেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন করে, তখন সেটা পাবলিক পলিসি হয়। আমরা এবার দেখব যে টমাস আর ডাই এই পাবলিক পলিসি ক্ষেত্রে সরকার যে পাবলিক পলিসি প্রণয়ন করে সেক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটি হচ্ছে লেজিটিমেসি অর্থাৎ বৈধতা। পলিসিকে কি করে, সরকার বৈধতা দেয়। সমাজে কিন্তু জনগণের চাহিদা অনেক রকম থাকতে পারে, তাদের সমস্যা অনেক থাকতে পারে, সেক্ষেত্রে অনেক চাহিদা উঠে আসে, অনেক সমস্যা উঠে আসে। তো পলিসি অনেক থাকতে পারে, একমাত্র সরকার যে পলিসিকে বৈধতা দেয় সেটাই হবে পাবলিক পলিসি। তাহলে পাবলিক পলিসির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে সরকার পলিসিকে বৈধতা দেয়, লেজিটিমাইজ করে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সালিটি, অর্থাৎ পলিসিকে সর্বজনীন করে, অর্থাৎ সরকার যে পলিসি নেয় সেই পলিসি কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিয়ে থাকে। তাহলে এই পলিসি কি করে, জনগণ মেনে নেয়, কারণ সরকার হচ্ছে একটা কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ। তারা যেটা সিদ্ধান্ত নেয়, তারা যেটা পলিসি নির্ধারণ করে, জনগণ মেনে নেয়। এবং জনগণ যেহেতু জনগণের মধ্যে বিভিন্ন বিষয়ে বৈচিত্র্য রয়েছে, তাই সরকার এমন পলিসি নেয় যাতে করে সমস্ত জনগণকে তার জনগণের চাহিদা মেটাতে সক্ষম হয়। সেক্ষেত্রে পলিসি অবশ্যই যেন সর্বজনীন হয়, ইউনিভার্সালিটিস। তাহলে সরকারের পলিসি, পাবলিক পলিসির ক্ষেত্রে এখানে দেখছি যে ইউনিভার্সালিটি বা সর্বজনীনতা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং তৃতীয়ত তিনি বলেছেন মনোপোলাইজ কোর্সন, অর্থাৎ
একচেটিয়াভাবে বল প্রয়োগ করতে পারেন সরকার। তোমরা জানো যে সরকার যেহেতু কর্তৃত্বমূলক একটা কর্তৃপক্ষ, তাই তার পলিসির ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান যদি না মেনে চলে তাহলে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থাও করতে পারে। অর্থাৎ সরকার কি করতে পারে, বল প্রয়োগ করতে পারে, শাস্তির ব্যবস্থা করতে পারে। তাহলে পাবলিক পলিসির ক্ষেত্রে পাবলিক পলিসি কার্যকর করার জন্য জনগণ যাতে সে পলিসি মেনে নেয় তার জন্য সরকার বল প্রয়োগ পর্যন্ত করতে পারে। তাহলে থমাস আড্ডায় এই পাবলিক পলিসির ক্ষেত্রে তিনটি বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে। আচ্ছা, আমরা দেখি যে এই যে নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক পলিসি, এটা কিন্তু শিফটেড হচ্ছে, আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে। এক্ষেত্রে আমরা জে অ্যান্ডারসনের অবজারভেশনটা দেখব যে প্রথম দিকে আমরা দেখছি যে পাবলিক পলিসির ক্ষেত্রে এই ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ গুরুত্ব দিত ফর্মাল অ্যান্ড লিগাল অ্যাসপেক্ট অফ গভর্নমেন্টাল ইনস্টিটিউশন। গভর্নমেন্টাল যে ফর্মাল যে বিষয়টা, লিগাল যে বিষয়, তার উপরই গুরুত্ব দিত যে গভর্নমেন্টের কাজ কি, গভর্নমেন্ট কিভাবে গঠিত হয়, তার লিগাল অ্যাসপেক্টগুলোর উপরই গুরুত্ব দিত। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে পলিটিক্যাল সায়েন্টিস্টরা কি করেছে, পলিটিক্যাল প্রসেস উইদিন গভর্নমেন্টাল ইনস্টিটিউশন, সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যেই যে এই যে পলিটিক্যাল প্রসেস অর্থাৎ রাজনৈতিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার উপর গুরুত্ব দিতে শুরু করে। তাহলে একটা প্রতিষ্ঠান কিভাবে তার আর কি কাজের ক্ষেত্রে ডাইনামিক হচ্ছে সে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া শুরু হয়। পলিটিক্যাল প্রসেস, রাজনৈতিক প্রক্রিয়া পাবলিক পলিসির ক্ষেত্রে আমরা দেখছি যে আস্তে আস্তে নেচারাল স্কোপের ক্ষেত্রে পরিবর্তন হয়ে আসছে। এবং সর্বশেষ পলিটিক্যাল পার্টিজ, প্রেসার গ্রুপস অ্যান্ড পাবলিক ওপিনিয়ন, এই বিষয়গুলো কিন্তু এই পাবলিক পলিসির ক্ষেত্রে ঢুকে পড়েছে। অর্থাৎ নেচার অ্যান্ড স্কোপ যে পরিবর্তন হচ্ছে সেটা আস্তে আস্তে তার পাবলিক পলিসির ক্ষেত্রে বিস্তার লাভ করছে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, পাবলিক পলিসি বোঝার ক্ষেত্রে আমরা এই নিকোলাস হেনরি যে ইনস্টিটিউশনালিস্ট আর নিও ইনস্টিটিউশনালিস্ট মধ্যে পার্থক্য করেছেন সেটা আমরা দেখব। যে ইনস্টিটিউশনালিস্ট এরা ফোকাস করছে কোন বিষয়ের উপর, যে ফোকাস অন অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ দি গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের যে কাঠামো, সাংগঠনিক যে কাঠামো তার উপর গুরুত্ব দিচ্ছে। এখানে কি দেখা যায় যে ব্যুরোক্র্যাটস তাদের যে দায়িত্ব কি, সে দায়িত্বগুলোর উপর গুরুত্ব দিচ্ছে। সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান, কাঠামোগত যে প্রতিষ্ঠান, সেগুলোর উপর গুরুত্ব দিচ্ছে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে লিঙ্কেজ, সেটার উপর কিন্তু গুরুত্ব দেয় না। ইনস্টিটিউশনালিস্টরা ইলিগ্যালিটির উপর গুরুত্ব দেয়। এবং এই মডেলের প্রতিনিধিত্ব করছেন কার্ল জে ফ্রেডরিক্স, তার কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি। অন্যদিকে আমরা নিও ইনস্টিটিউশনালিস্ট মডেল অফ পাবলিক পলিসি, এই মডেল কি ফোকাস করছে, যে পলিসি মেকিং সাবসিস্টেমস অ্যান্ড প্রেডিক্ট ইনস্টিটিউশনাল বিহেভিয়ার। তারা পলিসি মেকিং এর ক্ষেত্রে বিভিন্ন সাবসিস্টেমের উপর ফোকাস করছে এবং তারা ইনস্টিটিউশনাল যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারের উপর গুরুত্ব দিচ্ছে। এই মডেলের প্রতিনিধিত্ব করছেন থিওডোর জে লুই। তো নিকোলাস হেনরি পাবলিক পলিসি বোঝার ক্ষেত্রে বর্তমানে ইনস্টিটিউশনালিস্ট এবং নিও ইনস্টিটিউশনালিস্টের মধ্যে একটা পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছেন। যাই হোক, আমরা কি দেখেছি যে পাবলিক পলিসি নির্ধারণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি পাবলিক পলিসি প্রণয়ন করে, নীতি নির্ধারণ করে, পাবলিক পলিসি বাস্তবায়ন করে। ঠিক আছে, তো সরকারি প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়টি কিন্তু এই মডেলে অর্থাৎ ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ অফ পাবলিক পলিসি তুলে ধরা হয়েছে।
তবে এই মডেলের একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে যে লিঙ্কেজ, মানে ইগনোর লিভিং লিঙ্কেজ বিটুইন ইনস্টিটিউশন, সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কিন্তু এই লিঙ্কেজ করতে তারা ব্যর্থ হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যারা পার্টিসিপেট করছে তাদের যে আচরণ, সে আচরণ বা গোষ্ঠীর যে আচরণ, সেগুলোর উপর কিন্তু গুরুত্ব দেয়নি এই মডেল। এগুলো হচ্ছে সীমাবদ্ধতা। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মডেল ক্ষেত্রে পাবলিক পলিসি নির্ধারণের ক্ষেত্রে যে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়টি কিন্তু এই মডেল তুলে ধরেছে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করবে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। খুব বিস্তারিত আলোচনা করতে পারলাম না, তোমরা স্টাডি ম্যাটেরিয়ালস গুলো ফলো করবে।